Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের ভালো থাকার কামনা করে আমি আজ নিউ হরাইজন একাডেমির পরিচালনায় নিজামুদ্দিন হোসাইনি স্যারের অনুপ্রেরণায় আজ কলা বিভাগ অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস ক্লাস প্রথম শুরু করব। অর্থাৎ আমাদের ক্লাস নং 1 আমরা আজ ইতিহাসের প্রথম ক্লাস শুরু করব। তো ছাত্ররা সবাই তোমরা জানো যে ইতিহাস মানে হিটলার, মুসোলিনি, রাজা, বাদশাহ, এই সমস্ত ঘটনা, আন্দোলন, বিদ্রোহ, দ্বন্দ্ব, এটাই মনে হয় ইতিহাস। কিন্তু না, আজ আমরা ইতিহাসের স্বরূপ, ইতিহাসের ধারণা চেঞ্জ করব। জানবো ইতিহাস বলতে কি বোঝায়। ইতিহাস শুধু রাজা, বাদশাহ, দ্বন্দ্ব, আন্দোলন, বিদ্রোহ নয়। ইতিহাস মানুষের কথা, ইতিহাস জীবনের কথা, ইতিহাস বৈজ্ঞানিক আলোচনা। অর্থাৎ অতীতের কাহিনী। কিসের কাহিনী? মানব সভ্যতার কাহিনী, মানুষের কাহিনী, জীবনের কাহিনী। আমাদের সেই ভুল ধারণা ইতিহাস মানে হিটলার, মুসোলিনি, নেপোলিয়ন, এই ধারণা বদলাতে হবে। আমরা বর্তমানে দেখেছি বিভিন্ন ক্লাসে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছে। অর্থাৎ ইতিহাস বলতে সমাজের নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব শ্রেণী সমস্ত শ্রেণীর কথাই সেখানে লিপিবদ্ধ হওয়া উচিত। আমরা দেখতে পাই যে ইতিহাসে বিগত দিনে যা ঘটেছে আজকের সেটা ইতিহাস, কিন্তু সেই বিগত দিনের সব ইতিহাস আমরা পাই না, যথাযথভাবে পাই না, কখনো বা আদৌ সত্য পাই না। বেশিরভাগ ইতিহাস বর্তমানে মিথ্যা গল্পে পরিণত হয়েছে। আর তার কারণ, মূল কারণ হচ্ছে মানুষের নিরপেক্ষতার অভাব, উপাদান হারিয়ে যাওয়া, উপাদান না পাওয়া। তো এই সমস্ত কারণে আজ ইতিহাস লিখতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে আমাদের কিছু মন গড়া ইতিহাস আমরা সামনে পেয়ে থাকি। তবুও তার মধ্য দিয়ে আমরা সেই বিভিন্ন উপাদান থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা ইতিহাস সম্পর্কে যে ধারণা লাভ করে থাকি সে সম্পর্কে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব আমাদের প্রথম অধ্যায়ের আলোচনায়। তো আমাদের একাদশ শ্রেণীর ইতিহাসে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা নম্বর বিভাজনটা একটু দেখে নেব, তারপরে আমরা ক্লাসের আলোচনায় চলে আসব। নম্বর বিভাজন আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে আমাদের টোটাল 100 নম্বর। তো এর মধ্যে আমরা MCQ 1 into 24, SAQ 1 into 16 এবং 8 নম্বরের লং কোশ্চেন, 8 নম্বরের লং কোশ্চেন পাবো আমরা 5টি। তাহলে আমরা দেখতে পেলাম 24, 16, 40, এখানে আমরা টোটাল করে পাচ্ছি 80 নাম্বার। এরপর আমাদের প্রজেক্ট অর্থাৎ প্রকল্প থাকবে 20 মার্কসের। এইভাবে আমরা টোটাল নাম্বার দেখব 100। তো ছাত্র বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে নাম্বার বিভাজন আমরা কেমন পাবো। MCQ অর্থাৎ সব অধ্যায় মিলিয়ে কম বেশি 1 নম্বরের 24টি MCQ প্রশ্ন আমাদের করতে হবে, যেখানে 4টে করে অপশান দেওয়া থাকবে। আমরা অন্যান্য সাবজেক্টেও দেখেছি এই MCQ প্রশ্নের টাইপগুলো। এরপরে আমাদের এসে টাইপ কোশ্চেন, 1টি বা 2টি বাক্যে আমাদের লিখতে হবে সম্পূর্ণ বাক্যে। এরকম প্রশ্ন থাকবে
1 মার্কসের 16টি, অর্থাৎ 16 নাম্বার। এরপর আমাদের লং টাইপ কোশ্চেন বা ব্রড কোশ্চেন যেটাকে আমরা বলি, সেটা 5টি লিখতে হবে, সেখানে 5 8টা 40 নাম্বার থাকবে। সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ অল্টারনেট কোনো প্রশ্ন পাবো না, হয়তো কোনো অধ্যায় থেকে আমাদের অল্টারনেট করে দিতে পারে, যার জন্য আমাদের যে সমস্ত অধ্যায়গুলি থেকে আমাদের লং কোশ্চেন আসবে সেই সমস্ত অধ্যায়গুলো খুঁটিয়ে পড়া খুবই প্রয়োজন হবে। তো ছাত্র বন্ধুরা, তোমরা ক্লাস দেখছো, ক্লাস দেখার সাথে সাথে তোমরা বইগুলো সংগ্রহ করার চেষ্টা করো এবং বইগুলো দেখার চেষ্টা করো। তো আমি এক্ষেত্রে ইতিহাস বইয়ের যে টেক্সট বই আপাতত যে সাজেস্ট করতে পারি, সেটা আমরা ছায়া প্রকাশনীর বইটা কিনতে পারি, টেক্সট বই। তো ওই বইটা আমরা কেনার পরে আমরা অধ্যায়গুলো দেখব এবং সাথে সাথে আমরা ক্লাসগুলো যদি দেখতে পারি তাহলে আমরা অধ্যায় সম্পর্কে অনেক আইডিয়া পেতে পারি। তো আজকে আসবো এরপরে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনায়। আমরা একাদশ শ্রেণীতে প্রথম অধ্যায়ে যে অধ্যায়টি দেখি সেটি হলো ইতিহাস চেতনা। ইতিহাস চেতনা। তো এই অধ্যায়ের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো ইতিহাসের যুগ বিভাগ। যুগ বিভাগ, যেটা আমাদের ইতিহাস পড়তে গেলে সর্বপ্রথম জানা প্রয়োজন। তো আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস, অর্থাৎ কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি, কিন্তু মানুষ সৃষ্টি হচ্ছে তার কিছু পরে, আমরা লক্ষ লক্ষ বছর আগে বা লক্ষ লক্ষ বছর আগে বলতে পারি। বিশেষ করে আমরা দেখেছি যে 36 লক্ষ বছর আগে ভারতের বাইরে ইউরোপ কান্ট্রিতে যে মানব সভ্যতার হোমো স্যাপিয়েন্স নামক মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। এরপরে আমরা 5 লক্ষ বছর আগে ভারতেও মানুষের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে। আবার এই পৃথিবীর জন্মলগ্ন যদি দেখতে যাই সেখানে কোটি কোটি বছর এসে যায়। তো এই মানব সভ্যতার ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস প্রধানত আমরা 3টি বিভাগ দেখতে পাব। ইতিহাস পড়তে গেলে যে যুগ বিভাজন আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন সেটি হলো মানব সভ্যতার ইতিহাসের যুগ বিভাজন। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রধানত 3টি যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে আমরা দেখছি অ্যানসিয়েন্ট এজ, মিডল এজ এবং মডার্ন এজ। ইতিহাস যে কোনো ক্লাসেই পড়তে গেলে আমাদের এই যুগ বিভাজন সর্বপ্রথম জানা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি ইতিহাস অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস আমরা 3টি ভাগে দেখছি: প্রাচীন যুগ অর্থাৎ অ্যানসিয়েন্ট এজ, মধ্যযুগ অর্থাৎ মিডল এজ, আর আধুনিক যুগ অর্থাৎ মডার্ন এজ। যেটাকে আরও একটু পরিষ্কার করে আমরা বলতে পারি যে প্রাচীন যুগে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু রাজা বাদশাহরাই এই দেশকে বা শাসন করেছে। তো সেক্ষেত্রে আমরা প্রাচীন যুগ বলতে মূলত হিন্দু যুগ, আবার মধ্যযুগে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে মুসলিম রাজা বাদশাহরা রাজত্ব করেছে, তাই মধ্যযুগকে, ভারতের ইতিহাসকে মুসলিম যুগ বলা হয়ে থাকে। আবার ভারতবর্ষের ক্ষেত্রে আধুনিক যুগ বলতে আমরা জানি যে ভারতবর্ষে মুসলিমদেরকে পরাজিত করে একসময় ব্রিটিশরা এই দেশে রাজত্ব শুরু করেছিলেন, তাই তখন থেকেই বলা হয় আধুনিক যুগ বা মডার্ন এজ, তাই তার আধুনিক যুগকে বলা হয় ব্রিটিশ যুগ। তো এটা আমরা ভারতবর্ষের কথা বললাম। আবার সার্বিকভাবে যদি দেখি যে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, তো সেই প্রাচীন যুগকে আমরা আবার ইতিহাসের যুগ বিভাজন থেকে 3টি ভাগে ভাগ করতে পারবো। আর এই বিভাগের ক্ষেত্রে যে ভিত্তি ছিল সে ভিত্তিটি হলো যে লিপি বা লিখিত উপাদান। অর্থাৎ আমরা লিখিত উপাদানের ভিত্তিতে
লিখিত উপাদানের ভিত্তিতে প্রাচীন যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারবো। একটি হলো প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস আর ইতিহাস। অর্থাৎ প্রি হিস্টোরিক এজ, প্রোটো হিস্টোরিক এজ আর হিস্টোরিক এজ। অর্থাৎ এই যুগকে, প্রাচীন যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। প্রাক ইতিহাস, যেটাকে সন্ধি করে বলা হয় প্রাগৈতিহাসিক। তো এই প্রাগৈতিহাসিক বলতে ইতিহাসের আগে, আর প্রায় ইতিহাস বলতে ইতিহাসের একেবারেই তখন কিছু না কিছু উপাদান পাওয়া গেছে, কিন্তু একেবারে খুব কাছেই, মানে এর একটু আগেই। আর ইতিহাস বলতে পুরোপুরি যখন পাওয়া গেল। কি পাওয়া গেল না, লিপি। তো সেক্ষেত্রে আমরা দেখছি প্রাক ইতিহাস কোন সময়কালকে বলবো। প্রাক ইতিহাস বলতে যে পর্বে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। মানব সভ্যতার জন্মকাল থেকে, অর্থাৎ ইতিহাসের প্রারম্ভকাল থেকে যে সময়কালের পর্যন্ত কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। তাহলে লিখিত উপাদান যখন পাওয়া যায়নি, তাহলে আমরা সেই সময়ের ইতিহাস পেয়েছি কোথায়, সে আলোচনায় আমরা পরে আসব, যেটা হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে আমরা এই সময়কালে, অর্থাৎ প্রাক ইতিহাসকালে কোনো লিখিত উপাদান আমরা তথ্য হিসাবে পাইনি, কিন্তু সেই সময়ের ইতিহাস রচনা হয়েছে মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে। প্রায় ইতিহাস বলতে যে সময়ে লিপির প্রচলন হয়েছে, সেই সময়কার লিপি আমরা পেয়েছি। আমরা আমাদের প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে বিভিন্ন তাম্রগাত্রে বা তোমার পাথরে খোদাই করা বা দেওয়াল, গুহার দেওয়ালে অনেক লিখিত রূপ কিছু পেয়েছি। কিন্তু সেই সময়কার সেই লেখা, সেই যে ভাষা, সেই ভাষার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। অর্থাৎ তার একটা চরম প্রমাণ আমাদের খুব কমন বিষয় আছে, যেটাকে আমরা জানি হরপ্পা সভ্যতা। আমাদের ভারতের প্রাচীন সভ্যতা হরপ্পা বা মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা আমরা এর আগে অনেক ক্লাসে আমরা জেনেছি সিন্ধু সভ্যতা সম্পর্কে বা হরপ্পা সভ্যতা সম্পর্কে, ভারতের প্রাচীনতম সভ্যতা। তো সেই সভ্যতার সম্পর্কে সেখানকার জীবনযাত্রা কেমন ছিল, সেখানকার ধর্মীয় ভাবনা কেমন ছিল, অনেক কিছুই আমরা জানতে পেরেছি প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদানের ভিত্তিতে। কিন্তু আমরা এর আগে এমন প্রশ্নেরও সম্মুখীন হয়েছি যে হরপ্পা সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো। তো সেই ক্ষেত্রে ছাত্ররা তোমরা বলো তো যে কোনোদিন সঠিক অ্যান্সার লিখতে পেরেছো? পারোনি। কারণ হচ্ছে তোমাদের সেখানে লিখতে হয়েছে সম্ভাব্য কিছু কারণ, যে বিশাল এই হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেল, তার কারণ হিসাবে সঠিক কিছু তথ্য আজও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা সম্ভাব্য কারণ হিসাবে কেউ বা জলবায়ুর পরিবর্তন, কেউ বা ভূমিকম্প, কেউ বা বন্যা, কেউ বা বিদেশি মঙ্গল জাতির আক্রমণ, এই জাতীয় কারণকে আমরা চিহ্নিত করেছি সম্ভাব্য কারণ হিসাবে। কিন্তু এই সম্ভাব্য কারণগুলি আমরা জানলেও এর কোনটি সঠিক কারণ সেটি আজও আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো ঐতিহাসিকরা গবেষণারত, তারা গবেষণা করেই চলেছে এবং তারা এও অনুমান করেছেন যে হয়তো যদি কোনোদিন হরপ্পা লিপির পাঠোদ্ধার সম্ভব হয়, তাহলে আমরা বলতে পারবো যে হরপ্পা সভ্যতা পতনের সঠিক কারণ কী ছিল। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভারতবর্ষের প্রাচীন সভ্যতা হরপ্পা বা সিন্ধু, এই সভ্যতার পতনের কারণ জানা যায়নি। তার অন্যতম একটা কারণ হলো যে লিপির পাঠোদ্ধার সম্ভব না হওয়া। অর্থাৎ সেই লিপিগুলি কোন ভাষায় লেখা ছিল সেটা আজও পড়ে উদ্ধার করা যায়নি, যার ফলে আমরা তার অনেক অজানা তথ্য জানতে সক্ষম হতে পারিনি। তো এমন একটা যুগ ছিল যে যুগে আমরা দেখতে পাচ্ছি যে লিপির প্রচলন হয়েছে, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার কোনো ইতিহাসবিদের পক্ষে আজও সম্ভব হয়নি। তারা চেষ্টা করে চলেছেন বটে। তো সেই সময়কালকে আমরা বলছি প্রোটো হিস্টোরিক এজ, অর্থাৎ প্রায় ইতিহাস পর্ব।
তাহলে আমরা বুঝলাম ছাত্র বন্ধুরা যে প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায়, যেটা যে সময়ে কোনোভাবেই লিপির প্রচলন হয়নি, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছে। নেক্সট, যে সময়ের কিছু লিপির উদ্ভাবন হয়েছে কিন্তু তা আজও পাঠোদ্ধার সম্ভব হয়নি, সেই সময়কালকে আমরা বলছি প্রোটো হিস্টোরিক এজ বা প্রায় ইতিহাস পর্ব বা প্রায় ঐতিহাসিক পর্ব। এটাকে প্রাক ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক বলা যায়। আবার এটা ঐতিহাসিক পর্ব বা ইতিহাস পর্ব, অর্থাৎ যে সময়ের লেখা অর্থাৎ লিপি পাওয়া গেছে এবং তার পাঠোদ্ধার হয়েছে এবং সেই সব লিপি থেকে আমরা বহু তথ্য জানতে পেরে ইতিহাস রচনা করতে পেরেছি, এই সময়কালকে আমরা বলছি ইতিহাস পর্ব বা ঐতিহাসিক পর্ব। তো আমরা প্রাক ইতিহাসের আরও একটা শ্রেণী বিভাজন দেখার চেষ্টা করব। এই প্রাক ইতিহাসকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, আর এই বিভাগটি আমরা কিসের ভিত্তিতে করব সেটা একটু জেনে নেব আগেই, যে এই প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক পর্বে মানুষ পাথরের সব কিছুই ব্যবহার করত, অর্থাৎ বিশেষ করে তাদের হাতিয়ার থেকে আরম্ভ করে তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য সামগ্রী তারা সব কিছুই পাথরের নির্মিত জিনিস ব্যবহার করত। তো সেই পাথরের জিনিসের ক্রমোন্নতি ঘটেছে। আমরা একেবারে প্রথম পর্বে দেখেছি আদিম মানুষ এবড়ো খেবড়ো পাথর নিয়ে তারা শিকার করতে বেরিয়েছে, বড় বড় পাথর, এবড়ো খেবড়ো পাথর। কিন্তু তারা দিন যতই এগিয়েছে, কাল যতই এগিয়েছে, তারা সেই সব পাথরের হাতিয়ারগুলো, পাথরের ব্যবহার্য দ্রব্যগুলো দিনের পর দিন তারা উন্নতি করেছে, অর্থাৎ সেটাকে ছোট করেছে, ক্ষুদ্র করেছে, মসৃণ করেছে, ব্যবহারের উপযোগী করেছে। তো এইভাবে পাথরে নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ প্রাক ইতিহাসকে বা প্রাক ঐতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। তাহলে আমরা দেখলাম যে পাথরের নির্মিত হাতিয়ারের দিন দিন যে ক্রমোন্নতি ঘটেছে, অর্থাৎ দিন দিন উন্নতি হয়েছে, সেই উন্নতিটা একদিনে নয়, দুদিনে নয়, অনেক বছর ধরে। তো সেই উন্নতির ভিত্তিতে আমরা প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। আমরা দেখলাম যে পাথরে নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগকে বা প্রাক ইতিহাস পর্বকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। তো ছাত্র বন্ধুরা, আমরা ইতিহাসের একেবারে প্রাথমিক পর্বে কিছু যুগ বিভাজন দেখলাম। তো আমরা আগামী পর্বে আশা করব আমরা তিনটে যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারবো। তোমরা তার মধ্যে টেক্সট বইগুলো একটু পড়াশোনা করবে। থ্যাংক ইউ।